নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতীর হুমকি শুনে যমুনা মনে মনে কেঁপে উঠল। এই চন্দ্রাবতী তো খুবই ধূর্ত, ও ভাবতে লাগলো। ও চিনি শুনি মহারাজকে আজই রওনা করিয়ে দিল। আমার সব বিশ্বস্ত কিন্নর পাহারাদারদের নিখোঁজ করিয়ে দিল। যোগেশেরও তো কোথাও কোনো খবরই নেই। আমি এখন একা হয়ে গেছি। আমাকে এখন দ্রুত কিছু করতে হবে। একথা বলে যমুনা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে এগোতে লাগলো। তখনই ওর সোনালের সঙ্গে দেখা হলো। সোনাল কিছু সৈন্য নিয়ে ওদিকেই আসছিল। প্রণাম রানীমা, সোনাল ব্যঙ্গ করে হেসে বলল। হায় হায়, কি দারুণ লাগছে না আপনাকে? একটু আমার সঙ্গে চলুন, মহারানীমা আপনার আপ্যায়নের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। সোনালের ইশারা পেয়ে সৈন্যরা যমুনাকে চারদিক থেকে ঘিরে ফেলল। সোনালের কথা শোনা ছাড়া যমুনার কাছে আর কোনো উপায়ই ছিল না। ও চুপচাপ মাথা নিচু করে ওর সঙ্গে যেতে লাগলো, কিন্তু মনে মনে ও নিজের পরবর্তী চাল কি হবে সে বিষয়ে ভাবছিল। ওদিকে রাজদরবারে মন্ত্রীদের সঙ্গে রণনীতি তৈরি করে বীরেন্দ্র প্রতাপ রণভূমিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাজমহলের প্রাঙ্গণে রাজপুরোহিত মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে অস্ত্র পুজো করে বীরেন্দ্র প্রতাপের হাতে তলোয়ার তুলে দিল। বীরেন্দ্র প্রতাপ তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়তেই যাচ্ছিল, এমন সময় দাঁড়ান মহারাজ। ওখানে চন্দ্রাবতীর কণ্ঠস্বর শোনা গেল। বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে দেখল যে চন্দ্রাবতী একা নয়, তার সঙ্গে রানী মহলের সমস্ত পাটরানীরাও এসে উপস্থিত হয়েছে। আমরা সবাই আপনার বিজয়ের জন্য শুভকামনা জানাতে এসেছি মহারাজ, চন্দ্রাবতী হেসে বলল। বীরেন্দ্র প্রতাপের ঠোঁটেও হাসি ফুটে উঠল। চন্দ্রাবতী ওর কপালে জয়তিলক এঁকে দিল আর বলল, মা ভবানী আপনাকে রক্ষা করুন মহারাজ, আপনি বিজয়ী হয়ে ফিরে আসুন। শত্রুর আঘাত যেন আপনাকে স্পর্শও করতে না পারে মহারাজ। একথা বলে চন্দ্রাবতীর নজর পড়ল বীরেন্দ্র প্রতাপের বুকের দিকে। ওর চোখের সামনে আবারও ভেসে উঠল বীরেন্দ্র প্রতাপের বুকে তলোয়ার চালানোর সেই ঘটনা। চন্দ্রাবতী ইতস্তত বোধ করতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ হেসে বলল, তোমার দেওয়া সেই ক্ষত নিরাময় হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, কখনো কখনো টিস টিস করে ওঠে বটে। আমাকে সেটা ব্যথা নয়, আনন্দ দেয়। তোমার স্মৃতি আমার মনের মধ্যে বারবার সতেজ করে তোলে। এ কথা শুনে চন্দ্রাবতী হেসে বলল, ও, সেই জন্যই আপনি জেনে শুনে আমার আঘাত আটকাননি, তাই না? বীরেন্দ্র প্রতাপ হেসে উঠল। তারপরও চন্দ্রাবতীর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ চন্দ্রাবতী, আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কত ঘৃণা করতে পারো, আর আমি তোমাকে কত ভালোবাসতে পারি। আমি দেখেছি ভালোবাসার আঘাত ঘৃণার আঘাতের থেকেও অনেক বেশি হয় চন্দ্রাবতী।
আচ্ছা, এখন তাহলে আমি আসি। চিন্তা করো না, আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। আর হ্যাঁ, সুরমার খোঁজে আমি একদল সৈন্য পাঠিয়ে দিয়েছি। শীঘ্রই ওর খবর পাওয়া যাবে, আশা রাখছি। চন্দ্রবতী আর কিছু বলতে পারল না। ও এখনই যমুনা সম্বন্ধে সমস্ত সত্যি কথা বীরেন্দ্র প্রতাপকে বলে ওকে এখন অন্যমনস্ক করতে চাইল না। পাটরানীরা দ্রুত বীরেন্দ্র প্রতাপের কাছে এগিয়ে এলো, আর এক এক করে সবাই ওকে মঙ্গল আরতি করতে করতে ওর মঙ্গল কামনা এবং জয়ের জন্য প্রার্থনা করতে লাগলো। পাটরানীদের বরণ করা হয়ে গেলে এবং মঙ্গল কামনা সমাপ্ত হলে বীরেন্দ্র প্রতাপ প্রসন্ন মনে যুদ্ধযাত্রা করল। বীরেন্দ্র প্রতাপের যাওয়ার পরে সব পাটরানীরা চন্দ্রবতীকে কৃতজ্ঞতা জানালো। আপনার জন্য মহারাজের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি মহারানীমা, না হলে ওই যাযাবরী তো আমাদের রানীমহলেই বন্দি করে রেখে দিয়েছিল। হ্যাঁ মহারানীমা, এখন আপনি আর এখান থেকে কোথাও যাবেন না, না হলে আমাদের জীবন আবারও কাঠের পুতুলের মতো হয়ে যাবে। এসব কথা বলতে বলতে পাটরানীরা সবাই চন্দ্রবতীকে ঘিরে ধরল। চন্দ্রবতী সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, এই রানীমহলে তোমাদের সবার সমান অধিকার। এখন কেউ তোমাদের উপর আর কোনো বাধা নিষেধ চাপিয়ে দেবে না, এমনকি রাজমাতাও নয়। পাটরানীরা অত্যন্ত খুশি হয়ে রানীমহলের দিকে এগিয়ে গেল। চন্দ্রবতীও দ্রুত ওর মহলে পৌঁছলো। সোনাল বাইরে দাঁড়িয়ে ওর জন্যই অপেক্ষা করছিল। কি অবস্থা ওই যাযাবরীর? চন্দ্রবতী মহলে প্রবেশ করতে করতে জিজ্ঞাসা করলো। সোনাল হেসে জবাব দিল, খুবই খারাপ অবস্থা মহারানীমা, একেবারে নাগিনীর মতো ছটফট করছে। কিছু গন্ডগোল করার মতলবে ছিল, কিন্তু আমি ঠিক সময়ে সৈন্য নিয়ে পৌঁছে গিয়েছিলাম, আর এখানে ওকে এনে এই মহলে নজরবন্দি করে রেখেছি। আসুন। একথা বলে সোনাল ওকে একটা ঘরে নিয়ে গেল। ঘরের চারিদিকে সৈন্যরা পাহারায় ছিল, আর ভিতরে যমুনা রেগে গিয়ে এদিক ওদিক পায়চারি করছিল। এসব কি চন্দ্রবতী? চন্দ্রবতীকে দেখে ও জোরে চিৎকার করে উঠল। আমাকে এখানে এনে এভাবে বন্দি করার মানে কি? বাহ, কি দারুণ! চন্দ্রবতী একটা আসনে বসে খুবই দাপটের সঙ্গে বলল, সবকিছু জেনে শুনে নাটক করছো? তাছাড়াও সব রকম নাটক করায় তুই তো খুবই পারদর্শিনী যাযাবরী। সে নাটক প্রেমেরই হোক বা বিশ্বস্ততার অথবা সরলতার, কিন্তু যখন পিছন থেকে ছুরি মারার প্রসঙ্গ আসে তখন তুই নাটক করিস না, সত্যি সত্যি আঘাত করিস। তুমি এত তাই করছো চন্দ্রবতী? যমুনা রাগে ছটফট করে বলল। এই উদ্দেশ্যের জন্যই তো তোমার বাবা তোমাকে পাঠিয়েছিল, যদিও তুমি ব্যর্থ হয়েছ। এখন যদি আমি সেই উদ্দেশ্য হাসিল করতে চাই তাহলে তোমার গা এত জ্বলছে কেন? হ্যাঁ? যমুনার কাছে নিজের বাবার কথা শুনে চন্দ্রবতী রেগে গেল। খবরদার, আমার বাবাকে এর মধ্যে এনো না, ও গর্জন করে বলল। আমি যা করছি তার সঙ্গে ওনার কোনোই সম্পর্ক নেই, এটা আমার নিজস্ব উদ্দেশ্য। যমুনা বিদ্রুপ করে বলল, হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্য আছে নয়, ছিল ছিল। তুমি সেই উদ্দেশ্যে অসফল হয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে গিয়েছিলে, কিন্তু যখন তুমি জানতে পারলে মহারাজ আমাকে ভালোবাসতে শুরু করেছেন, আমাকে মহারানী ঘোষণা করতে চলেছেন, তুমি সেটা সহ্য করতে পারলে না, আর তুমি নিজে থেকেই মহারাজের কাছে ফিরে এলে। বীরেন্দ্র প্রতাপ যেমনটা চেয়েছিল তুমি ঠিক তেমনি করলে।
শেষমেশ উনি তোমার অহংকারকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তুমি হেরে গেছো চন্দ্রাবতী, তুমি হেরে গেছো। এ কথা শুনে চন্দ্রাবতীও বিদ্রুপের সঙ্গে হেসে বলল, তুই খুব ভালো করে জানিস যাযাবরী, মহারাজ যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেটা শুধু আমাকেই বেসেছেন। যে খেলা তুই মহারাজের সঙ্গে খেলেছিস সেই খেলা আমি তোর সঙ্গে খেলেছি। তুই মহারাজকে প্রায় নিজের বশীভূত করেই ফেলেছিলি। এই সময় যদি কেউ মহারাজকে তোর সম্পর্কে কিছু বলতো তাহলে উনি কখনোই বিশ্বাস করতেন না, এমনকি উনি তোর রাজমাতার কথাও শুনতেন না। কিন্তু দেখ, যেই আমি মহারাজের সামনে এলাম সঙ্গে সঙ্গে তোর সব জাদু এক পলকে সমাপ্ত হয়ে গেল, আর মহারাজ সেটাই করলেন যেটা আমি চেয়েছিলাম। এখন বল, কার পরাজয় হলো, আমার না তোর? যমুনা মনে মনে ছটফট করতে লাগলো। তুই খুব বড় বোকা চন্দ্রাবতী, ও রাগে কাঁপতে কাঁপতে বলল। রাজমাতা তোকে পাঠিয়েছে না রে? তুই জানিস না ওই বুড়িটা কত চতুর। যখন তুই ওর সামনে মাথা তুলতে শুরু করলি, যখন তুই বীরেন্দ্র প্রতাপকে নিজের বশীভূত করে নিলি, তখন তোর বিরুদ্ধে আমাকে ব্যবহার করলো, আর যখন আমার কাছ থেকে বিপদ অনুভব করলো তখনও তোকে খেলার গুটি বানিয়ে দিল। কিন্তু সেই সময়টাও খুব তাড়াতাড়ি চলে আসবে যখন তোর খেলাও শেষ করে দেবে ও। তখন তুইও শেষ পর্যন্ত কোথাও দাঁড়াতে পারবি না। চন্দ্রবতী কিছুক্ষণ এক দৃষ্টিতে ওকে দেখতে লাগলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার না নিজের কোনো পরোয়া আছে যমুনা, আর না আমি নিজের জন্য কোনো কিছু হাসিল করতে চাই। আমার এখন শুধু একটাই উদ্দেশ্য, সুমন্তের হত্যাকারীকে খোঁজা আর সুরমার প্রাণ বাঁচানো। একথা বলে চন্দ্রবতী ওর কাটারি বার করলো। চন্দ্রবতীর উদ্দেশ্য দেখে যমুনা এক পলকের জন্য তো ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে এভাবে বন্দি করে রেখে অনেক বাহাদুরি দেখাচ্ছ না? একবার আমার হাতে ও হাতিয়ার দিয়ে দেখো। নিশ্চয়ই। কাটারিটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে চন্দ্রবতী বলল, আমি তোকে মোকাবিলা করার পুরো সুযোগ দেব। সেজন্যই তো আমি তোকে বলেছিলাম নিজের ছুরিটা ভালো করে শান দিয়ে রাখতে। কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর চাই। যমুনা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরও চন্দ্রবতীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি আগেই বলেছি সুমন্তের হত্যা আমি করিনি। ও ওই রাতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল ঠিকই, আমি ওকে শুধু তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, আর সুরামার ব্যাপারেও আমি কিছু জানি না। না জানি রাজমাতা তোমার কাছে কি মিথ্যে গল্প ফেঁদেছে। কিন্তু হ্যাঁ, রাজমাতাকে ওই সুড়ঙ্গে আমি বন্দি করে রেখেছিলাম, কারণ ওই বুড়িটা আমাকে নিজের মুঠোয় রাখতে চেয়েছিল, আর সেটা আমি কোনো মতেই মেনে নিতে চাইনি। একথা শুনে চন্দ্রবতীর একটা ঝটকা লাগলো। ও খুব অবাক হয়ে যমুনাকে দেখতে লাগলো। এতে এতে এত অবাক হওয়ার কি আছে চন্দ্রবতী? যমুনা দাপটের সঙ্গে বলল, তুমি কি গার্গীকে চেনো না, যে ও কতটা চতুর? ও বিক্রমগড়ের মহারানী কেবল তাকেই করতে চায় যে ওর প্রতি বিশ্বস্ত। আমার তো সন্দেহ হচ্ছে হয়তো হয়তো ওই সুরমাকে নিখোঁজ করিয়েছে ওই গার্গী। চন্দ্রবতী নানা রকম চিন্তা ভাবনা করতে শুরু করলো। সত্যি যমুনা কি ঠিক বলছে? রাজমাতা যেভাবে হাত জোড় করে কাঁদতে কাঁদতে আমার কাছে সাহায্য চেয়েছিল, সেসব কিছু কি নাটক ছিল? তখনই যমুনা ওর কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, একটু ঠান্ডা মাথায় ভাবো চন্দ্রাবতী,
ওই বুড়ি গার্গী আমাদের দুজনেরই শত্রু। ও তোমার হাতে আমাকে হত্যা করাতে চায়। তারপর যখন মহারাজ ফিরে আসবেন তখন উল্টে তোমাকেই দোষারোপ করে তোমাকে ফাঁসাবে। আমি এখনো তোমার প্রতি বিশ্বস্ত চন্দ্রাবতী। তোমার উদ্দেশ্য পূরণ করার জন্য এখনো তোমাকে সাহায্য করতে পারি। আর তার জন্য সবার আগে আমাদের গার্গীকে রাস্তা থেকে সরাতে হবে। এখন চন্দ্রাবতীর মাথায় একটা চিন্তার ঝড় বইতে লাগলো। সত্যি কি এটা গার্গীর কোনো ষড়যন্ত্র, নাকি এই যাযাবরী আবার কোনো নতুন ফাঁদ পাচ্ছে? ও ভাবতে লাগলো, যতক্ষণে সত্যিটা না জানতে পারছি ততক্ষণে আমি চাইলেও যমুনার কিছু করতে পারবো না। আর তাছাড়াও সবার আগে তো সুরমার খোঁজ করতে হবে। ও না জানি এখন কি অবস্থায় আছে। তখনই যমুনা উতলা হয়ে বলল, আরে বেশি চিন্তা ভাবনা করো না চন্দ্রবতী। মহারাজ যুদ্ধে চলে গেছেন। রাজমহল আর রানীমহলের পুরো দায়িত্ব এখন তোমার হাতে। আমরা এখন রাজমাতা গার্গী নয়, রাজকুমার সূর্যপ্রতাপকেও পথ থেকে সরিয়ে ফেলি। চলো, ও ভবিষ্যতে তোমার বিপক্ষে যাবে। না, চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, আমি এত তাড়াতাড়ি করতে চাই না। অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেব। কিন্তু মনে রাখিস যাযাবরী, যদি তোর কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমি তোর এমন অবস্থা করব যে তুই মৃত্যুর জন্য আমার কাছে ভিক্ষা চাইবি, কিন্তু সেটাও তুই পাবি না। একথা বলে চন্দ্রবতী ঘর থেকে বেরিয়ে গেল। যমুনার ঠোঁটে একটা কুটিল হাসি ফুটে উঠল। চন্দ্রাবতী বাইরে আসতেই ওখানে দাঁড়ানো সোনাল জিজ্ঞাসা করল, কি হলো মহারানী মা? জবাবে চন্দ্রাবতী ওকে সবকিছু বলল। যতক্ষণ না সুরমাকে পাওয়া যাচ্ছে আর সুমন্তের হত্যাকারীরও কোনো সন্ধান না পাওয়া যাচ্ছে, ততক্ষণ যমুনাকে নজরবন্দি করে রাখা হবে। একথা শুনে সোনাল মুখ বেঁকিয়ে বলল, হায় হায় মহারানী মা, ওই যাযাবরী কিন্তু অনেক ধূর্ত। আমি তো পুরোপুরি নিশ্চিত যে সুরমা ওর কাছেই বন্দি আছে। ওরই মাধ্যমে ওই যাযাবরী কোনো গভীর চক্রান্তের প্রস্তুতি নিচ্ছে। একথা শুনে চন্দ্রবতীর মাথায় রাজমাতা গার্গীর বলা একটা কথা বিদ্যুতের বেগে খেলে গেল। এরই সঙ্গে ওর মনে পড়ে গেল সুরমার বাবা রতন সিং একটা বড় রিয়াসতের ক্ষমতাশালী সর্দার। চন্দ্রবতীর মাথা দ্রুত কিছু চিন্তা করতে লাগলো। সোনাল, তুমি এসো আমার সঙ্গে, চন্দ্রবতী বলল। আমাদের এক্ষুনি রক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। ও দ্রুত রাজমহলের দিকে এগিয়ে গেল। রক্ষামন্ত্রী সে সময় রাজমহলেই ছিল। চন্দ্রবতীকে দেখে ও চিন্তিত হয়ে বলল, মহারানী মা, কি হয়েছে? আপনি হঠাৎ এখানে? চন্দ্রবতী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার কাছে কি রতন সিং এর কোনো সংবাদ আছে? উনিও কি সৈন্যদল নিয়ে মহারাজের সঙ্গে যুদ্ধে গেছেন? রক্ষামন্ত্রী চমকে উঠল। তারপর একটু ইতস্তত করে বলল, মহারানী মা, এমনিতেও এই যুদ্ধে প্রতিটা রিয়াসতের সর্দাররা নিজের নিজের সৈন্যবাহিনী নিয়ে সামিল হতে চলেছে, কিন্তু সর্দার রতন সিং তো কুমার সূর্য প্রতাপের সঙ্গে। রক্ষামন্ত্রী জেনে শুনে ওর কথা অসমাপ্ত রেখে দিল। কিন্তু চন্দ্রাবতী সবকিছু বুঝতে পারল। আমাকে এক্ষুনি উদয়পুর যেতে হবে, ও চিন্তিত হয়ে বলল। কুমার সূর্যপ্রতাপের ওপর মৃত্যুর ছায়া ঘুরছে। একথা শুনে সোনাল আর রক্ষামন্ত্রী দুজনে স্তম্ভিত হয়ে গেল। তো চন্দ্রাবতীর কেন মনে হলো সূর্যপ্রতাপের প্রাণের ঝুঁকি আছে? যমুনা কি সুরমার বাবা রতন সিং এর মাধ্যমে সূর্যপ্রতাপকে হত্যা করতে চায়? কিন্তু কেন? চন্দ্রাবতী কি যমুনার এই চক্রান্ত অসফল করতে পারবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।